দেখতে দেখতে রিমঝিম চোখ খুলে তাকায়, তবে এই লাইটের আলো সহ্য করতে না পেরে বারবার চোখ বন্ধ করে। কয়েকবার একরকম করে অবশেষে সম্পূর্ণ চোখ মেলায় তাকায়। সৃজন আর এলিজা শেখের দিকে তাকায়, তবে এমনভাবে তাকায় বোঝা যাচ্ছে না তাদের দেখে কোনো অনুভূতি কাজ করছে। এলিজা শেখ আম্মা আম্মা বলে কয়েকবার ডাকে, কিন্তু রিমঝিম কোনো উত্তর দেয় না। উপরে সিলিংয়ের দিকে নীরবে তাকিয়ে আছে। কিছু সময় পর অভিষেক, আপনি তো বুঝতেই পারছেন ডক্টর সৃজন, কেন উনি এমন আচরণ করছেন। উনি মানসিকভাবে ঠিক নেই। ওনার অবস্থাটা হয়তো মেনে নিতে পারছে না। এই 8 মাসে সমস্যা অল্প কিছুটা রিকভারি হয়েছে, এখনও তো সম্পূর্ণ সুস্থ হয়নি। ব্রেইনে এখনও বিরূপ প্রভাব রয়েছে। যেহেতু জ্ঞান ফিরেছে ইনশাল্লাহ, এখন আশা করা যায় তাড়াতাড়ি সুস্থ হবে। এতক্ষণ সৃজন কথাগুলো মন দিয়ে শুনছিল। রিমঝিমের আচরণে প্রথমে নিজেও এইটাই আন্দাজ করছিল। তবে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। না চাইতেও অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু সময় আছে যেখানে আমাদের চাওয়া না চাওয়া কিছুই যায় আসে না। নীরবে সইতে হয় চাপা ব্যথা। জ্ঞান ফিরেছে শুনে সবাই একসাথে হাসপাতালে আসে। সবাই নিজেদের মতো করে রিমঝিমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিমঝিম কারো সাথে কথা বলে না, শুধু এক দৃষ্টিতে উপরে তাকিয়ে থাকে। অনেক চেষ্টা করেও সবাই ব্যর্থ হয়। রায়হান শেখ রিমঝিমের পাশে বসে নরম গলায় ডাকে, আম্মা আম্মা, আমার সাথেও কথা বলবে না তুমি? আমার দিকে একবার তাকাও। বেশি কথা বলতে হবে না, একবার শুধু আব্বু বলে ডাক দে। রিমঝিমের মুখ থেকে একটা শব্দ বের হয় না। কেমন যেন পুতুলের মতো আচরণ, হৃদয়ে কোনো অনুভূতি নেই। রায়হান শেখ ব্যর্থ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দূরে আসে। কাছে থাকলে আরও খারাপ লাগবে। আদরের মেয়ে এমন অবস্থা দেখে সামলে ভাসলে আরও যন্ত্রণা লাগে। সৃজন দূর থেকে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। সবাই অপ্রণায় চেষ্টা করছে মেয়েটাকে স্বাভাবিক করার, কথা বলার। সবাই চোখে ব্যর্থ সম্পূর্ণ। এত কিছুর মাঝেও সৃজন তবুও খুশি। প্রেয়সীর ঘুম ভেঙেছে, 2 চোখ পৃথিবী দেখেছে, এতেই শান্তি। এখন শুধু প্রার্থনা রিমঝিম যেন দ্রুত সুস্থ হয় আর 5টা স্বাভাবিক মানুষের মতো জীবন চালানোর চেষ্টা করতে পারে। রিমঝিম কথা না বলেও সবাই তবুও খুশি। অন্তত জ্ঞান তো ফিরেছে, এইটাই বা কম কি। এখন সবাই মিলে সেবা যত্ন করে সুস্থ করব, এই আশা নিয়ে সবার মুখে হাসির ঝলক ফুটে ওঠে। সবাই বেরিয়ে যাওয়ার পর রিমঝিম নিজেই উঠে বসার চেষ্টা করে, কিন্তু একটুও নড়তে পারে না। দাঁতের উপর দাঁত চেপে শরীরের সমস্ত শক্তি দিয়ে আবার চেষ্টা করে। এবার একটু উঠতে পারে, কিন্তু কোনো রকমে বালিশটা পিঠের কাছে নিয়ে হেলান দিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে। ডান হাতটা নড়ানোর চেষ্টা করে, কিন্তু এক চুলও নড়াতে পারে না। একইভাবে ডান পাটা নড়াতে চেষ্টা করে, কিন্তু একটু নড়াতে পারে না। মনে হতে থাকে যেন ডান হাত এবং ডান পা তা শরীরের অংশ নয়। শত চেষ্টার পরও হাতের পা বল দিতে পারছে না। বেশ কয়েকবার চেষ্টা করে, যখন ব্যর্থ হয় তখন আপনা আপনি শান্ত হয়ে বসে। একটা সময় চোখে কোনো বয়ে জল গড়িয়ে পড়ে। খাবারের ব্যাগ হাতের কোনায়। এলিজা শেখ আর নাজমা বেগম ভেতরে প্রবেশ করে। রিমঝিমকে বসা অবস্থা দেখে চমকে যায়। পরক্ষণেই আবার অবাক বোধ হয়। হয়তো ভালো লাগছিল তাই না কোনো রকম উঠে বসেছে। নাজমা বেগম এগিয়ে গিয়ে ব্যাগ থেকে খাবার বের করে প্লেটে বেড়ে রেডি করে। অন্যদিকে পর কয়েক আজকে রিমঝিম খাবে, তাই রিমঝিমের পছন্দর খাবার রান্না করেছে। এলিজা শেখ প্লেট হাতে নিয়ে সযত্নে ভাত মেখে
লোকমা তুলে রিমঝিমের মুখের সামনে ধরে। রিমঝিম মুখ খোলার বদলে উল্টো ঘুরে তাকায়। এমন ব্যবহারে নাজমা বেগম আর এলিজা শেখ দুজনেই আবার বিচলিত হয়। রিমঝিমের মাথার ভেতর কি চলেছে তা বোধহয় না জানা পর্যন্ত কেউ শান্তি পাচ্ছে না। এলিজা শেখ প্লেট হাতে ঘুরে আপন প্রান্তে গিয়ে আবার মুখের সামনে খাবার তুলে ধরে। আবারও রিমঝিম মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। এইবার তো এলিজা শেখ কেঁদেই ওঠে। নাজমা বেগম দ্রুত পায়ে কাছে এসে প্লেটটা হাতে নেয়। এলিজা শেখ রিমঝিমকে জড়িয়ে ধরে গুনগুনে কাঁদতে শুরু করে। কান্না মাখা গলায় বলতে শুরু করে, কেন এমন করছিস মা? কেন কথা বলছিস না? তোর জন্য যে আমরা খুব কষ্ট হচ্ছে। কেন এমন ব্যবহার করছিস? স্বাভাবিক হয়ে যা, আমি খুব খুশি হব রে মা। এলিজা শেখ উত্তরে অজান্তে রিমঝিমের চোখ দিয়ে আবার নোনা জল গড়িয়ে পড়ে। নাজমা বেগম তা লক্ষ্য করে দ্রুত এলিজা শেখকে ইশারা করে আবার ওইখানে খাওয়ানোর চেষ্টা করে। আশা নিয়ে আবার সেই লোকমা তুলে রিমঝিমের মুখের সামনে ধরে। আশ্চর্যজনকভাবে রিমঝিম সেই লোকমা মুখ নিয়ে চিবাতে শুরু করে। এলিজা শেখ খুশি হয়ে একে অপরকে এক লোকমা তুলে ধরে আর রিমঝিম চুপচাপ খেয়ে নেয়। একটু পর সৃজন ব্যাগ হাতে কেবিনে প্রবেশ করে। ব্যাগ থেকে ঔষধ বের করে সাইডে রাখে দেয়। রিমঝিম এর দিকে তাকাতেই দেখে রিমঝিম ঘা ঘুরিয়ে জানালার বাহিরের দৃশ্য দেখছে মক্ত। কাছে এসে চেয়ার টেনে বসে। বাহিরে যাবি? সৃজন নরম সুরে প্রশ্ন করে। রিমঝিম উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকায়। এতে সৃজনের একটু খারাপ লাগে, তবে খারাপ লাগাটা দূরে রেখে সামনে গিয়ে পাশে বসে। বাম হাতটা আলতো করে চেপে ধরে। আমার উপরে রাগ করেছিস? কথা বলছিস না কেন? সৃজন হাতের মুঠো থেকে রিমঝিমের নিজের হাত ছাড়িয়ে নেয়। এরপর চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ব্যথিত হৃদয়ে স্বজন কিছুক্ষণ রিমঝিমের মুখে প্রাণে তাকিয়ে থাকে। এরপর আলতো হাতে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দেয়। 2 দিন পর রিমঝিমকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। হাসপাতালে থাকার বদলে বাড়িতে থাকাই বেশি ভালো হবে। এতে রিমঝিমের সুবিধা হবে। বাড়িতে থাকলে ভালো লাগবে। পরিবারের লোকজনের সাথে কথা বলে মানসিক ভ্রমটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে। এই আশায় রিমঝিমকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রিমঝিমের দুনিয়াটা আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। সারাদিন বিছানায় বসে থাকে, শুয়ে থাকা আর 3 বেলা খাওয়া, তাও নিজের হাতে নয়, অন্যের সাহায্য খেতে হয়। এই 2 দিনে রিমঝিমের মাঝে কোনো পরিবর্তন আসেনি। প্রথম দিনের মতোই একদম চুপচাপ থাকে। কারো সাথে কথা বলে না। কেউ প্রশ্ন করলেও তাও উত্তর দেয় না। সারাদিন রিম মেরে বসে থেকে মনে হয় যেন একটা মানসিক রোগী। সৃজন কথা বলার চেষ্টা করলেও কথা বলে না। কাছে আসলেও কেমন জানি বিরক্ত ভাব দেখায়। রিমঝিম যেতে বিরক্ত না হয়, তাই সৃজন যথাসম্ভবভাবে একটু দূরে থাকারই চেষ্টা করে। রিমঝিমের এমন অবস্থায় সৃজন নিজেও অনেক কষ্ট হচ্ছে। তবে কিছুই করার নেই। কিছু সময়ে কিছু কিছু নিয়তি চাইলেও চুল পরিমাণও বদলানো যায় না। প্রিয় মানুষগুলো যেমন চায় নিজেকে তেমনভাবেই চলানোর চেষ্টা করতে হয়। কেটে যায় আরও 2 দিন। রিমঝিমকে যেহেতু তালুকদার বাড়িতে আনা হয়েছে, তাই প্রথম দিন থেকেই এলিজা শেখ, রায়হান শেখ তালুকদার বাড়িতেই থাকে। রিমঝিমের সেবা যত্ন কেউ কমতি রাখছে না। সবাই নিজেদের মতো রিমঝিমকে সুস্থ করার চেষ্টা করছে। সৃজন আগে হাসপাতালের প্রতিটা মুহূর্তে রিমঝিমের সাথে থাকলেও এখন আর রিমঝিমের আশেপাশে বেশিক্ষণ থাকে না। বেশিরভাগ সময় কাটে রিমঝিমকে ছাড়া। এখন সকাল, তাই এলিজা শেখ খাবার বেড়ে রিমঝিমের রুমে চলে আসে। খাবার খাইয়ে শুধু
খাওয়াবেন, তাই দ্রুত চলে আসেন। এমন সময় সৃজন ড্রয়িং রুমের সোফায় মনহারা হয়ে বসে আছে। রিমঝিমকে নিয়ে গভীর ভাবনায় তলিয়ে আছে। এলিজা শেখ রুমে এসে রিমঝিমের পাশে বসে। পাশে কারো উপস্থিত টের পেয়ে রিমঝিমের চোখ মেলে তাকায়। মাকে দেখেও মুখের কোণে ভাবভঙ্গি পরিবর্তন হয় না। পুনরায় আবার চেষ্টা, চোখ বন্ধ করে নেয়। এলিজা শেখ খাওয়ানোর জন্য রিমঝিমকে তুলে বসানোর চেষ্টা করে। রিমঝিম উঠে বসে, কিন্তু খাবার মুখের সামনে ধরে খায় না। এলিজা শেখ কিছুই বুঝতে পারে না, তাই ড্যাব ড্যাব করে রিমঝিমের প্রাণে তাকায়। কয়েকবার চেষ্টা করার পরও ফলাফল একই। রিমঝিম খাবার খেতে নারাজ, হয়তো নিজের হাতে খেতে চাইছে এটা ভেবেই চামচ এনে ভাতের প্লেট সহ সামনে দেয়। রিমঝিম চামচ নিয়ে খাবারের দিকে অগ্রসর হয়। এতক্ষণে এলিজা শেখ বুঝতে পারলেন, তাই মুচকি হেসে নিচে যান পানি আনার উদ্দেশ্য। রিমঝিমের ডান হাত ডান পা এখনো অচল অবস্থান আছে, তাই ডান হাতে খেতেও পারেন না। বাম হাতে চামচ তুলে ভাত তরকারি একটু একটু করে নিয়ে খেতে শুরু করে, তবে বাম হাতে ঠিকভাবে খেতেও পারে না। আর খেতে পারলেও কেমন জানি তৃপ্তি অনুভব হয় না। নিজের জন্য আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে। এই জীবনটা রিমঝিমের এখন বিরক্ত লাগছে। এমন মনে হচ্ছে অন্যকে ছাড়া সে নিজে অর্থহীন। যাকে চলতে হয় অন্যের সাহায্য নিতে হবে। পানি নিয়ে এলিজা শেখ উপরে আসে, কিন্তু সৃজনকে মনমরা বসে থাকতে দেখে তার কাছে যায়। খাবার খাওনি শুনে খাবার এনে জোর করে খেতে দেয়। এখনো একটু সময় অতিবাহিত হয়। পানির জগ হাতে নেওয়ার উপরের দিকে যাবে, এরই মধ্যে উপর থেকে ঝনঝন করে কিছু ভাঙার শব্দ ভেসে আসে। সৃজন সহ এলিজা শেখ দ্রুত উপরের রুমে চলে যায়। রুমে প্রবেশ করতে একটু চমকে যায়। খাবারের প্লেটটা মেঝেতে খাবার সহ ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। অপ্রস্তুতভাবে রিমঝিমকে অস্বাভাবিকভাবে মনে হয়। সৃজন না এগিয়ে দরজা থেকে রিমঝিমের দিকে তাকায়। এলিজা শেখ রিমঝিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, প্লেটটা পড়লো কিভাবে? হঠাৎ করেই রিমঝিম ভাইলেন্ট হয়ে চিৎকার করে বলে, আমি ফেলেছি। কোনো সমস্যা? সৃজন এলিজা শেখের অবারকে চমক পর্যায়ে পৌঁছে যায়। রিমঝিমের এ কেমন অদ্ভুত ব্যবহার! রিমঝিমের চিৎকারে নাজমা বেগম স্মৃতিকে দৌড়ে হম্বিতম্বি করে এই রুমে চলে আসে। খাবারের প্লেটটা ফেলার কি দরকার ছিল? কোনো সমস্যা হয়েছিল কি? এলিজা শেখ নরম কণ্ঠে প্রশ্ন করে, আমি এই বাড়িতে থাকবো না। আমাকে তোমার বাড়িতে তোমরা নিয়ে যাও। আমি এখানে থাকতে চাই না। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাই না হলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। একটানা কথাগুলো বলেই থেমে দম নেয়। এমন হুমকিতে সবাই থমথম করে খেয়ে যায়। এই চেষ্টার পরও সে কথাও বলতে চাচ্ছে না। সে আজ এত ভাইলেন্ট হয়ে কথা বলছে। যাকে আমরা মনে করেছিলাম মানসিক রোগী, সে তাও একদম ঠিকঠাক কথা বলছে, কিন্তু এত রেগে আছে কেন? এটা সবাই বুঝতে পারছে না। আম্মু, তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো? আবার চিৎকার দিয়ে হুমকি স্বরূপ বলে। এলিজা শেখ গম্ভীর গলায় উত্তর দেয়, ঠিক আছে, নিয়ে যাব। আজকে আমি যেতে চাই। আজকে মানে আজকেই। রিম, ঠিক আছে, আজকেই নিয়ে যাব। এলিজা। রিমঝিম শেখ বাড়িতে চলে গেছে আজ একদিন হলো। নাজমা বেগম স্মৃতি আফরাত তালুকদার আজ দুপুরে গিয়ে দেখে এসেছে, তবে সৃজন এখনো যায়নি। সৃজন উদাস হয়ে ঘর অন্ধকার করে বসে সিগারেট টানছে আর রিমঝিমের কথাই ভাবছে। অতীতের সাথে বর্তমানকে যেন মেলাতেই পারছে না। কি ছিল আর এখন কি হলো? রিমঝিমের চোখ নিজের জন্য বিরক্তি দেখছে। না চাইতেও তাদের দুজনের মধ্যে এক পাহাড় সমান দূরত্ব বেড়ে গেছে।
তাকে ছাড়া পাগল পাগল হয়ে গেছে। না পারছে তার কাছে যেতে আর না পারছে তাকে ছাড়া থাকতে। এতদিনের কষ্টর পরও সুখ সুখ নামক বস্তুটা সৃজনকে ধরা দিতে চাইছে না। কলিং বেল বেজে উঠে এলিজা শেখ দরজা খুলে দেয়। সামনে সৃজনকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হয়। কোনো কথা না বলে সৃজন সোজা রিমঝিমের রুমে অগ্রসর হয়। ধীরে পায়ে রুমে প্রবেশ করে। রিমঝিম জানালার পাশে হুইল চেয়ারে বসে আছে, দৃষ্টি বাইরের বাগানের দিকে। রুমে কারো পায়ের শব্দ শুনে পেছনে তাকায়। সৃজনকে দেখে মুখের এক্সপ্রেশন পাল্টে যায়। আপনি কেন এখানে এসেছেন? কণ্ঠস্বরে কঠিন স্বরে, তোকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই এসেছি। আপনি আর এখানে আসবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে খুব শীঘ্রই ডিভোর্স দিতে চাই। আচমকাই এহেন কথায় সৃজন সরব হয়ে যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুহূর্তেই রিমঝিমকে জড়িয়ে ধরে গলায় বলে, তুই এমন কথা কেন বলছিস? আমি তো তোকে কখনো ডিভোর্স দেব না। প্লিজ এমন কথা বলিস না, অনেক কষ্ট লাগে এই বুকে। হঠাৎ রিম কেঁদে ওঠে। সৃজন ভরকে গিয়ে দ্রুত রিমকে ছেড়ে দেয়। দেখুন না, আমার হাতটা কাজ করে না, আমার পা কাজ করে না, আমি নিজের হাতে খেতে পারি না, নিজের পায়ে হাঁটতে পারি না, আমি পঙ্গু হয়ে গেছি, আমি অচল হয়ে গেছি। আমি আপনার জীবন থেকে বোঝা হতে চাই না। কাঁদতে কাঁদতে সৃজন আবার জড়িয়ে ধরে। পাগলি একটা, কে বলেছে তুই নিজে হাতে খেতে পারিস না, নিজের পায়ে হাঁটতে পারবি না? আমি তোকে সুস্থ করব। তোকে সুস্থ করার জন্য যা যা করতে হবে সব করব, তবুও শান্ত হ। রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। নোট, আমি সত্যি দুঃখিত দেরি করার জন্য। আসলে 15 তারিখে আমার পরীক্ষা। এই টেনশনে আমার অবস্থা বেহাল। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প ইউ আর মাই লাভ, পর্ব 15, লেখিকা রায়ানুর।